আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কি সমস্যা তোদের? কখন থেকে কলিং বেল বাজাচ্ছে, খুলছিস না কেন তোরা? হঠাৎ সাবরিনার তেজি কণ্ঠে চকিতে তাকায় আদ্রি। মামনির অমসৃণ ভুরুযুগলার চেহারার আকৃতি ঠিক জানান দিচ্ছে রেগে গিয়েছেন। পুনরায় ভারী কণ্ঠে বলে ওঠেন, সেই সকাল থেকে দুই ভাই বোন টিভির সামনে বসে আছিস, আরেকটার তো কোনো খোঁজ নেই, কাজ নেই, পড়ালেখা নেই। এখন কি দরজা খোলার জন্য আমাদের কাজ ফেলে যাওয়া লাগবে? কথা শেষে হুঁশিয়ারি দিতে ভুললেন না। আমি ভিতরে ঢোকার আগে যেন আওয়াজটা বন্ধ হয়। সিঙ্গেল সোফায় বসে থাকা সাদাব মায়ের কথা শুনে উঠে দাঁড়িয়ে পকেটে মোবাইল ঢুকাতে ঢুকাতে আদ্রির উদ্দেশ্যে সিরিয়াস কণ্ঠে আদেশ জারি করে বলে, আলসের মতো বসে আছিস কেন? যা জলদি গিয়ে দরজা খোল, না হয় মায়ের হাতে মার খাবি। আদ্রি কপাল কুঁচকে বিরক্ত হওয়া কণ্ঠে বলে, আমি যাব কেন? তুমি ছেলে মানুষ, তুমি যেতে পারছো না? আমি তোর বড় ভাই, তোকে যেটা বলবো সেটা করবি। সাদাবের কথার যথোপযুক্ত উত্তর দেওয়ার ইচ্ছে প্রকাশ করে আদ্রি বসা থেকে উঠে নিজের ঠোঁটজোড়া ফাঁকা করতেই নিয়েছিল। পেছন হতে দুই ভাই বোনের কথা কাটাকাটি দেখে তিতি বিরক্তি প্রকাশ করে উঠলেন সাবরিনা। ফোঁস করে নিঃশ্বাস ফেলে শক্ত কণ্ঠে বলে উঠলেন, এতক্ষণ যাবৎ তোদের সাথে না বকে নিজে গিয়ে খুলে দেওয়াই ভালো ছিল। কথাটুকু বলে হাঁটা ধরতে নিলে আদ্রি দৌড়ে সোফায় ছেড়ে এগিয়ে আসে সামনে। যাচ্ছি তো মামুনি, এমন করো কেন? অসহায় কণ্ঠে কথাটুকু বলে সাদাবের দিকে কিছুটা রাগী দৃষ্টি নিক্ষেপ করে এগিয়ে যায় দরজার দিকে। দুপায়ের 10 অঙ্গুরি ভর করে লোকটা খুলে দরজা ফাঁক হতে সামনে লম্বা চওড়া ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়িওয়ালা এক সুদর্শন পুরুষের মূর্তি দেখা মিলে। না না, মূর্তি নয়, এটা তো জলজ্যান্ত মানুষ, কিন্তু এত সুদর্শন আর গোছানো কেন? প্রথম দেখায় তো যে কেউ ভাবতে বাধ্য হয়ে এ কেন মডেল কিংবা আদ্রির মতো ধারণা করা কোনো মূর্তি। মুখে তার ঝলমলে হাসি। এ হাসি অপর পাশে দাঁড়িয়ে থাকা রমণীর দেখে পেয়ে তীব্র হলো। তবুও শুধুই তীব্র নয়, যাকে বলা চলে অধিকতর। লোকটা কি মনে মনে এই আশাই ছিল, এমন কিছুর প্রতীক্ষায় ছিল? আদ্রি সামনে থাকা লোকটাকে দেখে খানিক বিস্ময় নিয়ে তাকালো। চেনা অচেনার সন্ধিতে গুলিয়ে খানিক ভেবে নিল এই চেহারাটা কি সে দেখেছে। আদ্রি নজর খাড়া করে চাইল, মনে পড়তে বেগ পেতে হলো না। হ্যাঁ, দেখেছে তো, চিনে এই লোকটাকে, কালকেই তো দেখলো হলগার্ড সাথে রাস্তায় নতুন পরিচয়, পরিচিত হওয়া ভাইয়ার বন্ধু। আদ্রির চোখে স্পষ্ট হলো লোকটার চেহারা। মনে পড়ল নামটাও শাহরিয়াত, কিন্তু কাল তো লোকটাকে এতটা আকর্ষণীয় দেখায়নি। তবে আজকে এমন লাগছে কেন? হয়তো কাল সেভাবে খেয়াল করার সুযোগ হয়ে ওঠেনি, কিংবা অন্য কিছুও হতে পারে। আদ্রি হাবিজাবি ভেবে নিল কয়েক সেকেন্ডে, পরক্ষণে নিজেকে শাসিয়ে উঠল। জিপ কেটে মাথা ছাকালো, মনে মনে বিড়বিড় করে উঠল, আদ্রি কি ভাবছিস তুই এসব? তুই না ফাহাদ ভাইয়াকে? পরপর নিজেকে সামলে নিল, চোখ তুলে তাকালো সামনে। মনে প্রশ্ন এসে হানা দিল, এই অসময়ে লোকটা এখানে কেন এলো? স্ট্যাচুর ন্যায় পলকহীন চেয়ে আছে শাহরিয়াত। সামনের মেয়েটাকে এই নিয়ে দুদিন দেখছে সচক্ষে। এর আগে দেখেছে বহুবার, রোজ দেখেছে। এতগুলো বছরে কত শতবার দর্শন করেছে এই মুখখানা, তার কোনো গণনা হয়তো শাহরিয়াতের নিজেরই নেই। দেখেছে ছবিতে, প্রথম যখন দেখেছিল তখন এই চেহারাটা নিজের অন্তরে স্কেচ করে এঁকে নিয়েছিল, আর দিন গুনেছিল কখন তার মনে আঁকা সাদা কালো ছবিটাকে সুন্দর নিজের মনের রঙে রাঙিয়ে রঙিন করে তুলবে। অবশেষে দিনটার সমাপ্তি ঘটল কালই। গোলগাল চেহারার শ্যামলা গায়ের রং, চিকন দেহের গড়ন আর কোমল কিশোরী চুলের অধিকারিণী এক মায়াবতী। অপলক তাকিয়ে থাকা মেয়েটাকে শাহরিয়াতের কাছে এই মুহূর্তে ফুটফুটে একটা বাচ্চা মনে হচ্ছে। আদর দিয়ে দিতে মন চাইছে, কিন্তু চাইলে কি পারা যায়? সেও পারছে না। এই আফসোস কিভাবে মেটাবে? তাকিয়ে থেকে শাহরিয়াতের এমন দৃষ্টিতে আদ্রি কিছুটা অস্বস্তি বোধ করলো। নড়ে চড়ে উঠে মাথাটা আরো কিছুটা নিচু করে নিল। এতে বিঘ্ন ঘটে শাহরিয়াতের নজর। এভাবে নির্লজ্জের মতো তাকিয়ে আছে ভেবে অক্ষি যুগল সামলে নেয়, চোখ পিটপিট করে পলক ঝাপটায়, বিড়বিড় করে আওড়ায়, পিচ্চি মেয়ে, এভাবে একটা অবহেলা ছেলেকে হিপনোটাইজ করতে চেষ্টা করছো? কথাটুকু স্পষ্ট কানে এলো না আদ্রির। চোখ তুলে জানতে চাইল, জি ভাইয়া। আদ্রির মুখে ভাইয়া ডাক শুনে যেন বুকের উপর 500 কেজি ওজনের একটা পাথরের ভারী অস্তিত্ব অনুভব করল শাহরিয়াত।
আহত নজরে একবার আদ্রির দিকে চাইলো, দাঁত কিরমির করলো, বুঝাতে চেষ্টা করলো, আমি তোমার ভাইয়া নই, সাইয়া হতে এসেছি। কিন্তু মনের কথা মনের মাঝে দমিয়ে রেখে কিছু না বলে এক হাত এগিয়ে আদ্রিকে সাইড করে ঢুকে পড়লো ভিতরে। আদ্রি ভেবাচেকা খেলো, তাকে এভাবে অ্যাভয়েড করে গেল কেন? লোকটা কি তাকে চিনতে পারলো না? আদ্রির এমন অনাকাঙ্ক্ষিত আগমন, ছুড়ে দেওয়া প্রশ্ন আর নেশাক্ত চাহনিতে এগিয়ে আসা ভূমির হৃৎপিণ্ড সঞ্চালন দ্বিগুণ মাত্রায় চওড়া হতে শুরু করেছে। বুকের ভেতর হতে টিপ টিপ করে এক অদ্ভুত আওয়াজ ধেয়ে আসছে। এই অনুভূতি কি ভয়ের নাকি অন্য কিছু তা জানা নেই ভূমির। সে কি খালেদাকে এই কথা বলে ভুল করেছে? খালাতে কি বলে দিলেন ওনাকে কথাটা? এখন কি লোকটা মেরে দিবে রেগে? শত শত ভাবনা মনের মাঝে। ভূমি এই মুহূর্তে কি পদক্ষেপ তুলবে? সে কি পালিয়ে যাবে? সকল চিন্তাভাবনা সাইডে রেখে সিদ্ধান্ত হলো সে পালাবে। যান বাঁচানো ফরজ। আজ অব্দি কথাটা শুনে এসেছিল, সময় এসেছে তা বাস্তব করার। আদ্রির অবস্থান ভূমির থেকে এক হাত দূরত্বে, মুখে তার কোনো শব্দ নেই, নিশ্চুপ। ঠোঁট জোড়া নড়ছে না অবধি, তাতে লেগে আছে অদ্ভুত এক হাসি। কিন্তু তার সুচালো চাহনি, এই চাহনিতে কিছু একটা রয়েছে। তা খুব করে নজর কাটছে, ভূমিকে টানছে খুব করে কাছে। এই দৃষ্টির ভেতরে একবার ডুব দিলে সে বের হতে পারবে না, উল্টোপাল্টা খেয়াল এসে পড়বে। কথাটুকু ভেবে ভূমি জিভ কাটলো, মাথা ঝাঁকালো। ভূমি ভয়াতুর চোখ এদিক সেদিক কিছুটা ঘুরিয়ে মাথাটা নিচু করে শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড় লাগানোর চেষ্টা করলো, কিন্তু তাতে খুব একটা সফল হওয়ার সম্ভাবনা ছিল না। আর তাই হলো, খপ করে ধরা পড়লো আদ্রির শক্ত হস্তের প্রস্থ তালুতে। বন্দি হলো ভূমির ছোট্ট তুলতুলে হাতখানা। হে যেন পাল্টে আক্রমণ। ভীত হলো ভূমির দেহ, কেঁপে উঠল আদ্রির ছোঁয়ায়। অক্ষি যুগল এক ভালোবাসার আভাসে বন্ধ হয়ে এলো। ড্রিম ড্রিম শব্দ তুলে নেচে উঠল ভেতরে থাকা যন্ত্রটা। তুষারের ন্যায় ক্ষুদ্র ক্ষুদ্র দানার মতো করে জমে যেতে লাগলো শরীরের প্রতিটা রন্ধ্র। এটা আদ্র ভাইয়ের প্রথম ছোঁয়া নয়, তবে মানুষটা অস্তিত্ব, গায়ের সুবাস আর ছোঁয়া মাতাল করার মতো বড্ড নেশালো। তার প্রতিটি ছোঁয়া যেন নতুনের মতো অনুভূতি দেয়। এটা কি বয়সন্ধির আবেগ, নাকি তার হৃদয়ে লুকিয়ে থাকা মানুষটার জন্য সুপ্ত অনুভূতি, ভালোবাসা? আচ্ছা, মানুষটা কি বুঝে সে যে ওনাকে ভালোবেসেছে, খুব করে চেয়েছে তার জীবনে? ভূমির ছোট্ট জীবনে আদ্রির ভালোবাসা আদ্রতা ছড়াতে চেয়েছে। ইস, সপ্তদশীর আবেগে যেন এই ছোঁয়া সাগরের ঢেউয়ের ন্যায় উত্তাল করে দিতে সক্ষম। মনের মাঝে বাজে চিন্তার এসে উকি দিতেও দ্বিধা করছে না। ভূমি লজ্জায় রংধরের মতো ধারণ করলো। খেয়েই হারিয়েছে, ভূমি ডুব দিয়েছে ভাবনার অতল সাগরে, যেখানে আনাচে কানাচে প্রতিটি পাতায় পাতায় লেখা আছে আদ্র আর ভূমির প্রেম কাহিনী। সাগরের প্রতিটি ঢেউয়ের সাথে বেজে চলেছে আদ্র ভাইয়া আমাকে ভালোবাসে। মুহূর্তে সেজে উঠেছে ভূমি আদ্রের ছোট্ট একটি সংসার। হঠাৎ আদ্রের বিমোহিত কণ্ঠের করা প্রশ্নে ভূমির ভাবনা চটক কাটল। আর কিছুদিন কি অপেক্ষা করা যাবে না? ভূমি চমকে উঠল, ফিরে তাকাতে চেষ্টা করেও তা হলো না। নিচের মিশ্রণ পৃষ্ঠ আদ্রের বলিষ্ঠ ছাতির মাঝে লেপ্টে আছে তা টের পেল। আদ্রের ভারী নিঃশ্বাসের উষ্ণতা খুব করে আশ্রে পড়েছে ভূমির উন্মুক্ত জায়গা জুড়ে। বহমান শরীরে এক ভয়ঙ্কর শিহরণ প্লাবিত হলো যেন। লোমকূপের শির দ্বারা কাটা হয়ে দেখা দিল। ভূমি শুনল না উচ্চারিত টু শব্দ, শুধু অনুভব করলো আদ্রের নিঃশ্বাস। কানে এসে বাঁধল আদ্রের নরম আওয়াজ। ভূমির লাজুক রাঙা সরল চাহনি যেন ফ্লোরের সফেদ রঙা টাইলসের প্রেমের চুক্তিতে আবদ্ধ হয়েছে আজ। তার স্মরণোদয় পণ করে নিয়েছে, সে সরাবে না এই নজর। এই যে এতক্ষণ যাবৎ কতটা মায়া মাখানো চাহনিতে সেদিকে দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে। চোখে মুখে জলকানো হাসি, শব্দহীন অনুভূতি, অবিশ্বাস্য এক পরিস্থিতির সম্মুখীন। কাঙ্ক্ষিত ব্যক্তির এই অনাকাঙ্ক্ষিত আচরণে যেন নতুন এক আদ্র। ভূমি চোখ তুলে তাকাতে চাইল, খুব করে চাইল তাকে জড়িয়ে ধরে রাখা মানুষটার অঙ্গিভঙ্গি, পড়তে চাইল তার শ্যামপুরুষের নিখাদক্ষিতে স্পষ্ট অক্ষরে লিখে রাখা তার নামের ভালোবাসাটুকু। কিন্তু এই সাহসটুকু করার সাহস যে ছোট্ট হৃদয় এখনো জন্মেনি। এ দেখায় হারালে জীবন হারাবে। ভূমি পারছে না চেয়েও তাকাতে, মাথা নিয়ে রাখলো, কাপা কণ্ঠে উচ্চারণ করলো, জি জি। আদ্রের হাতের শক্ত বাঁধন খানিক জোরালো হলো। মাথাটা আরো কিছুটা চেপে নিল ভূমির চুল আর ঘাড়ের মাঝে। দুহাত সামনে এনে তা গাঢ় করলো, পুনরায় বলে উঠল, বিয়েটা? বিয়ে আবার সে দুই অক্ষরে উচ্চারিত শব্দ। ভূমি চটক কেটে তাকালো, চোখে তার কৌতূহল। আদ্রের শান্ত কণ্ঠে এমন সাবলীল প্রশ্ন ভূমির অন্তরে ঝড় তুলল। নিজেকে প্রশ্ন করতে চাইল, কি জানতে চাইছেন আদ্র ভাইয়া বিয়ে নিয়ে? সে আমাকে বিয়ে করবেন? লাজুকলতার ন্যায় নেতি এলো চোখ মুখার ছোট্ট দেহখান। ভূমি প্রশ্ন করতে আষ্টে পিষ্টে জড়িয়ে থাকা অষ্টজোড়া ফাঁকা করতে উদ্বুদ্ধ হলো। সিঁড়িতে লম্বা পা ফেলে এক প্রকার হুটোপুটি করে ভূমির দরজা পেরিয়ে রুমে প্রবেশ করলো আদ্রি।
মাথা উপরে সোজা করে তুলে মুখ খুলবে কি, সামনে এক রোমাঞ্চকর দৃশ্যের দেখা পেয়ে থতমত খেল। অপ্রস্তুত হয়ে দুরান্ত পায়ে পুনরায় ছুট লাগালো বাহিরের দরজায়। দরজার আড়াল হয়ে চোখ খিচে জিভ কামড়ে নিজের মাথায় দুঘা লাগিয়ে দিল। মনে মনে বিড়বিড় করতে লাগলো, এ লজ্জা কোথায় লুকাবে? বড় ভাই আর বোনের এমন একটা মুহূর্তে হুট করে ঢুকে পড়েছে। ছি ছি, আদ্রিয়ার ভিতরে ঢোকার সাহস করল না। বাইরে থেকে ভাই বোনের রোমান্সে ভাটা দিয়ে খুক খুক আওয়াজ করে উঠল। হঠাৎ ভেসে আসা আওয়াজে চমকে উঠল দুজনেই। ভূমির চেহারায় প্রতিফলিত হওয়ার লাশটুকু মুহূর্তে গায়েব হয়ে তাতে দেখা দিল ভয়। ঘাবড়ানো নজরে তাকালো সামনে, হুট করে উকি দিল আদ্রির মাথা, ছিটকে দূরে সরে গেল দুজনে। ভূমি লজ্জায় মুখখানা খাদে এনে ঠেকালো। দুজনকে দূরে সরতে দেখে আদ্রি ইতস্তত পায়ে ভেতরে ঢুকে এলো। আদ্রি ঠোঁট টিপে হেসে অপরাধী কণ্ঠে করে কানে হাত দিয়ে বলে উঠল, সরি, অসময়ে চলে এসেছে। আদ্র গা ছাড়া ভাব নিয়ে কিছুটা ভারী কণ্ঠে বলে। মার খাবি ফাঁজি। কথাটুকু বলে চলে যেতে নিলে পেছন থেকে আদ্রি ডেকে বলে, ভাইয়া, শাহরিয়ার স্যার এসেছেন, তোমাকে ডাকতে এসেছি। বোনের কথার উত্তরে আদ্রি ঠিক আছে বলে দ্রুত গড়গড় পায়ে বেরিয়ে যায় ঘর থেকে। ভূমি লজ্জায় হাঁসফাঁস করছে। এভাবে ধরা খেলো, এখন আদ্রি কি ভাববে? কাউকে বলে দেবে? এসব ভেবেই যেন অস্বস্তিতে পড়েছে। অন্যদিকে ফিরে এমনভাবে তাকিয়েছে যেন বড়সড় চুরি করে ধরা পড়েছে। এর মধ্যে আদ্রি খ্যাক খ্যাক করে আওয়াজ তুলে হেসে উঠল। এতে ভূমির অস্বস্তি বোধটা যেন দ্বিগুণ বেড়ে উঠল। আদ্রি বোনকে পেছন থেকে জড়িয়ে ধরে ঠাট্টা করে বলে উঠল, ভাবি হওয়ার প্রস্তুতি বেশ ভালোই শুরু হয়েছে দেখছি। তোমাদের মাঝে এত দূর আমি তো জানলামও না। ভূমি চোখ গরম করে তাকালো আদ্রির দিকে, দাঁত কিরমির করে বলে উঠল, আজ তোর জন্য না হয় একটা কিস নিশ্চিত হয়ে যেত। নিজে তো প্রেম করিস না, অন্যের প্রেমে হাড্ডি হয়ে ঢুকতে এসেছিস। কথাটুকু বলে এক প্রকার দৌড়ে নিচ নেমে এলো। ভূমির এমন লাগামহীন কথায় আদ্রি থ হয়ে গেল। খুব করে চাইলো ভূমিকে নির্লজ্জের খেতাবটা ছুড়ে দিতে। ছোট বোনের সামনে কিভাবে কেউ এসব বলে? ছি! আদ্রি নাক ছিটকে পেছনে হেঁটে বেরিয়ে গেল ঘর থেকে। টানা 1 মাসের দৌড়ঝাঁপ আর পরিশ্রমের ফলস্বরূপ মিলেছে 13টা পরীক্ষার অবসান। জীবনের 2য় অধ্যায়ের পাতা বন্ধ করে মাত্রই টুংটাং শব্দে বেজে উঠেছে পরীক্ষা শেষের ঘন্টার আওয়াজ। হুড়মুড়িয়ে বেরিয়ে যেতে ব্যস্ত হয়ে উঠেছে হাজারো শিক্ষার্থী। একে অপরের থেকে বিদায় নিচ্ছে মাত্র কয়েকদিনের পরিচয় হওয়া মানুষগুলোর থেকে। বিশাল হলরুম থেকে বেরিয়ে করিডোরে ভোতামুখে দাঁড়িয়েছে ভূমি, অপেক্ষা বন্ধুদের, কিন্তু একটা প্রাণীরও দেখা নেই। আদ্রিও হুট করে হাওয়া হয়ে গেছে। আসেছে অবধি কেউ ঠিকমতো কথা পর্যন্ত বলেনি তার সাথে। ভূমির মন খারাপ হলো ভীষণ। গরমে ঘামাক্ত মুখশ্রী জুড়ে তা স্পষ্ট প্রতীয়মান হলো। রাগে দুঃখে লাল হয়ে এলো উজ্জ্বল আধল। এদিক সেদিক নজর পেলে খুঁজে চলেছে পরিচিত মানুষগুলোকে পাওয়ার আশায়। হঠাৎ ভূমির সামনে হন্তদন্ত পায়ে ছুটে এসে দাঁড়িয়েছে আরিয়ান। ফোঁসফোঁস করে তপ্ত নিঃশ্বাস ফেলছে যেন এইমাত্র মাঠে চক্কর লাগিয়ে এসেছে। ভূমি হতভম্ব হয়ে তাকালো সামনে দাঁড়ানো ছেলেটার দিকে। বুঝতে চেষ্টা করলো ঘটনার আকস্মিকতা। ভূমি কিছু বলবে তার আগে আরিয়ান হাসি মুখে বলে উঠল, আলিশা, তোমাকে খুঁজছিলাম। ভূমি ভাবুক দৃষ্টি ফেলে তাকালো। তাকে কেন খুঁজছে ছেলেটা? একটু আগে না বিদায় নিল? তাহলে ভূমি ভাবনার তোড় কমিয়ে ধীর কণ্ঠে প্রশ্ন করলো, আমাকে কেন খুঁজছিলে? আরিয়ান পিছন ধরে রাখা হাতটা সামনে এনে ভূমির সামনে ধরে লাজুক দৃষ্টিতে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলে উঠল, হ্যাপি বার্থডে আলিশা। ভূমি ভূত দেখার ন্যায় চমকালো। অভিভূতের ন্যায় তাকিয়ে থেকে মুখ হা হয়ে এলো। যেখানে নিজের পরিবার, ভালোবাসা, বন্ধু বান্ধব কারো মনে নেই তার জন্মদিনের কথা, সেখানে এই 1 মাসের পরিচিত ছেলেটা তার জন্মদিনের কথা জানে, তাকে প্রথম উইশ করছে। ভূমিকে সমানভাবে তাকিয়ে থেকে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে দেখে আরিয়ান কিছুটা নড়ে চড়ে উঠল। মুখের সামনে হাত নেড়ে ধ্যান ভাঙতে চাইলো। থেমে থেমে বলল, আলিশা, কি হলো? কথা বলছো না যে? ভূমির হুঁশ ফিরল। নিজেকে সামলে আরিয়ানের দিকে তাকিয়ে হেসে ধন্যবাদ জানালো। আরিয়ান হাতে ধরে রাখা ব্লু কালারের টেডি আরো কিছুটা এগিয়ে বলল, আসলে তোমার আজ জন্মদিন, তা তোমার অ্যাডমিট কার্ড দেখে জেনেছিলাম। আমরা তো বন্ধু হই, তাই না? আরিয়ান প্রশ্নসূচক কথাটা বলে পুনরায় বলতে লাগলো, জন্মদিনে উইশ করে কিছু না দিলে কিভাবে হয় বলো? আসার সময় খেয়াল ছিল না গিফটের কথা। এক্সাম শেষ হতেই পাশের সব থেকে এই টেডিটা এনেছি। তোমার পছন্দ হয়েছে? আরিয়ান প্রশ্নটা করে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকলো ভূমির উত্তরের আশায়। ভূমি কি বলবে বুঝতে পারছে না। জিনিসটা নিবে কি ফিরিয়ে দিবে সে দ্বিধাদ্বন্দ্বে পড়ে ভাবতে লাগলো। না করতেও মন চাইছে না এত সুন্দর একটা টেডি, আবার নিতেও বিবেক মানছে না। ছেলেটার সাথে সে ফ্রি না, আর না তারা বন্ধু, কি হিসেবে নিবে? আরিয়ান পুনরায় জিজ্ঞেস করলো, তোমার পছন্দ হয়নি? মন খারাপ করে বলল, আসলে আমি তো জানি না মেয়েদের পছন্দ সম্পর্কে, এই জন্য তুমি প্লিজ নাও, আমার ভালো লাগবে। এজ এ ফ্রেন্ড।
ভূমি হাত বাড়ালো, টেডি নিজের হাতে তুলে পুনরায় ধন্যবাদ দিল। দুজনের আলোচনার আগে বাড়বে তখনই উপস্থিত হলো ভূমিদের বন্ধু মহল। আরিয়ান কিছু বলতে চাইলো, কিন্তু সকলের উপস্থিতি টের পেয়ে তা দমিয়ে নিল নিজের মাঝে। সবার সাথে হাই হ্যালো বলে বিদায় নিল ভূমিদের থেকে। যেতে যেতে এক পলক পিছন ফিরে মুগ্ধ নয়নে পরখ করে নিল মেয়েটাকে। এত সময় পর এসে দাঁড়িয়েছে সকলে, কিন্তু কারো মুখে ভূমিকে নিয়ে আলোচনা নেই। সবাই নিজেদের মতো কথা বলছে, গল্প করছে। সকলে নিজেদের মাঝে ভীষণ ব্যস্ত। ভূমি অসহায় নজরে তাকালো সকলের দিকে, কিন্তু কারো মনে দাগ কাটলো না এই অসহায়ত্ব। আজ তার জন্মদিনের কথা কি একটা ব্যক্তিরও স্মরণে নেই? বাড়িতে মা, মনি, ভাই, এমনকি যে মানুষটা থেকে সবচেয়ে বেশি আশা রেখেছিল সেও না। হঠাৎ করে মিথিলা উৎপল কণ্ঠে ভূমিকে ডেকে বলে উঠল, এই ভূমি, আজকে এমন একটা বিশেষ দিন, খুশির দিনে কেউ এভাবে চুপ করে থাকে? কথা বলিস না কেন? মিথিলার মুখে বিশেষ দিনের কথা শুনে মনটা আনন্দে নেচে উঠল। অক্ষি যুগল চিকচিক করে উঠল। মনে এক আকাশ আশ্বাস নিয়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে প্রশ্ন করলো, তোদের মনে আছে আজকের দিনের কথা? আমি ভেবেছিলাম তোরা ভুলে গেছিস। মিথিলা ভুরুকুসকে তাকালো, ভাবুক কণ্ঠ ধারণ করে বলল, কি মনে থাকবে? আর কি ভুলার কথা বলিস? আমি তো পরীক্ষা শেষ, আজ থেকে আমরা স্বাধীন, সেটার কথা বলছি। এই দিনটার জন্যই তো 12 বছর ধরে অপেক্ষা করেছিলাম। মিথিলার কথায় ভূমির হাস্যোজ্জ্বল চেহারা চুপসে গেল। চোখ জোড়া ভিজে এলো পানিতে। আহত নজরে তাকালো স্বার্থপর বন্ধুগুলোর দিকে। ভূমির কাঁদো কাঁদো মুখখানা দেখে সকলে অগোচরে মুখ টিপে হাসছে, কেবল রাকিব ব্যতীত। রাকিব এগিয়ে ভূমিকে শান্ত করতে চাইল। সবসময় চঞ্চল দৌড়াদৌড়ি করতে থাকা মেয়েটার এমন চেহারায় তারও মন খারাপ হয়ে গেল। মুখ খুলে কিছু বলতে চাইল, কিন্তু তার আগে আড্ডি কটমটে চোখের চাহনি চুপ করিয়ে দিল। বন্ধুদের থেকে বিদায় নিয়ে দুই বোন এগিয়ে এলো গেটের সামনে। প্রথম কয়েকদিন আদ্র এলেও শেষের পরীক্ষাগুলো ড্রাইভার পৌঁছে দিয়েই আবার নিয়ে যায়। কিন্তু ভূমি আজ মনের শত আশা নিয়ে তাকালো এদিক সেদিক, খুঁজলো নিজের আদ্র ভাইকে। খুব করে চাইলো মানুষটার সাথে সেই প্রথম দিনের মতো আজও একটা মেমোরি বানাতে, কিন্তু তা হলো না। ব্যর্থ নজর ফিরিয়ে তা ঠেকালো নিচে। হঠাৎ ভূমিদের সামনে এসে দাঁড়ালো শাহরিয়াত। হাস্যোজ্জ্বল কণ্ঠে জিজ্ঞেস করলো, তোমাদের পরীক্ষা কেমন হয়েছে? বেবি পিঙ্ক কালারের শার্ট পরিহিত লম্বাটে পুরুষটির দিকে এক নজর তাকালো আদ্রি। এই দুপুরের কাঠফাটা রোদে ঘেমে নিয়ে একাকার ফর্সা দেহ, ঘামে ভিজে এটে সেটে প্রায় লেপ্টে আছে পাতলা শার্ট সুটাম দেহে, যার ফাঁক গলে বেরিয়ে এসেছে ফর্সা দেহের বক্ষে প্রতীয়মান কালচে লোমশ। আশেপাশে হেঁটে যাওয়া মেয়েরা চোখ দিয়ে গিলে নিচ্ছে যেন তাকে। আদ্রি এক পলক চেয়ে চোখ সরালো। মুখে জুড়ে খানিক বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে উঠল। লোকটা বেশ নির্লজ্জতা জানা হয়েছে সেই 1 মাস আগেই। সারাক্ষণ তাকিয়ে থাকা তার দিকে, কথায় কথায় বউ বউ করা যেন নির্লজ্জের চরম পর্যায়ে পৌঁছেছে। আদ্রির মোটেও সহ্য হলো না লোকটাকে, মুখ ফিরালো। শাহরিয়ার দুজনের কাছে উত্তর না পেয়ে গলা খাকি দিল। এতেই আদ্রি ভদ্রতার খাতিরে ছোট্ট করে জবাব দিল, জি স্যার, ভালো। ভূমিকে একইভাবে মনমরা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হলো আমার শালিকার মন খারাপ কেন? পরীক্ষা ভালো হয়নি? ভূমি উপর নিচ মাথা নাড়ালো। কথা বলতে মন চাইলে উত্তর দিল, জি ভাইয়া, ভালো হয়েছে। শাহরিয়াত উত্তর পেয়ে খুশি হয়ে হেসে বলল, তাহলে তো ঠিক আছে, কিন্তু মন কেন খারাপ? কিছুটা ঠাট্টা করে পুনরায় প্রশ্ন করলো, আদ্র নিতে আসেনি বলে মন খারাপ বুঝি? আদ্রির নাম শুনতেই ভূমির অভিমানের পাল্লা তরতর করে বেড়ে উঠল। সেই কালটার থেকে অপেক্ষা করেছে আদ্রির দেখা পাওয়ার, নিজের জন্মদিনের প্রথম শুভেচ্ছাটা তার কাছ থেকে পাওয়ার। কিন্তু কাল থেকে একটিবারের জন্য কথা দূর, দেখা পর্যন্ত হয়নি। মানুষটা কি জানে না আজকের দিনটার কথা? ভূমির চোখের আবদ্ধ জল টুপ করে গড়িয়ে পড়ল। পরক্ষণেই তা আড়াল করে নিল মাথা নিচু করে, সন্তর্পণে মুছে নিল তা সফেদ রঙা অ্যাফ্রনের হাতায়। বিষয়টা চোখ এড়ালো না দুজনেরই। বোনের জন্য বেশ মায়া হলো আদ্রির। বলে দিতে চাইলো তার জন্য সযত্নে সাজিয়ে রাখা চমকটার কথা, কিন্তু সাদাপের কড়া নিষেধাজ্ঞা। শাহরিয়াত উত্তরের আশা না করে কথা এড়াতে চাইল। ভূমির হাতের দিকে নজর পড়তেই সুন্দর একটা টেডি বিয়ার দেখে প্রশ্ন করলো, এই কি শালিকা, তুমি পরীক্ষার কেন্দ্রে পুতুল নিয়ে এসেছো কেন? ভূমি ধীর কণ্ঠে জবাব দিল, আমি আনিনি, এটা এক বন্ধু গিফট দিয়েছে। শাহরিয়াতের নজর গোছালো, ভালো করে পর্যবেক্ষণ করে তা নিজের কাছে নিতে বলে উঠল, আইসি, সেই ছেলেটা। শালিকা, এই পুতুল নেওয়ার অপরাধে আমাকে 2 দিনের বেড রেস্টে পাঠিয়ে দেওয়ার মতলব করছো নাকি? দাও দাও, এদিক দাও। শাহরিয়াতের কথার আগাগোড়া না বলে ভূমি কপাল কোচকালো। ভাবুক কণ্ঠে জানতে চাইল, কে পাঠাবে বেড রেস্টে? কেন, পুতুল নিলে কি হবে? শাহরিয়াত নড়ে চড়ে উঠে বলল, অন্য ছেলের হাত থেকে এসব নেওয়ার অপরাধ
তোমাকে কি করে সেটা তো তুমি আর আদ্র জানো, কিন্তু এখানে থেকেও বাধা না দেওয়ার অপরাধ নির্ঘাত আমার পিছে ঘা করবে তোমার উম্মাদ আশিক। আদ্র ভাইয়া। ভূমির অবিশ্বাস্য কণ্ঠে করা প্রশ্নের উত্তরে শাহরিয়ার ঠোঁট উল্টে বাচ্চাদের মতো ওপর নিচ মাথা দুলালো। ভূমি অবাক হয়ে তাকালো, তার মানে উনি জেলাস হন। ভূমি মনে মনে হাসলো, মন খারাপের তোর কিছুটা কমলো। মুহূর্তে সাই করে এসে কালো রঙের গাড়িটা থামলো তাদের সামনে। দুবন উঠে বসতেই তা নিমেষেই চোখের আড়াল হয়ে গেল। ভূমিদের গাড়ি আড়াল হতেই আদ্রের বাইক এসে থামলো শাহরিয়ার ঠিক সামনে। হঠাৎ ঘটনায় হকচাকালো বেচারা, বুড়োকুচকে তাকালো বন্ধুর দিকে। আদ্র হেলমেট খুলতে খুলতে প্রশ্ন করলো, কি কথা হচ্ছিল? তোকে না বলেছি আমার বোনের কাছ থেকে দূরে থাকতে? শাহরিয়ার বিদ্রুপ হাসলো, তেতে উঠে বলল, তুমিও সারাক্ষণ একই বাড়িতে উঠবে, বসতে খাইতে ঘুর করতে পারবা, আর আমি এক নজর দেখতে আসলেই দোষ? দিস ইজ নট ফেয়ার ম্যান, আই ওয়ান্ট জাস্টিস। শাহরিয়াতের অসহায় কণ্ঠে বলা কথা আদ্র গায়ে মাখলো না, বরং শিথিল কণ্ঠে বলে উঠল। থাপ্পড় চিনিস? শাহরিয়াত চোখ ছোট করে হেসে উঠল। কথা কাটাতে হাতে ধরে রাখা পুতুলটা এগিয়ে এদিক সেদিক উল্টে পাল্টে দেখে বলল, দেখ, তোর আগেই তোর পরীকে কেউ উইশ করে গিফটও দিয়ে দিয়েছে। গিফটের মাঝে ছোট চিরকুটও দিয়েছে একটা, তাতে নাম্বার লেখা আছে, সাথে একটা ছেলের মেসেজ। শাহরিয়াত চোখ টিপে বলল, পড়ে শোনাবো? দাঁড়া, শোনাই। শাহরিয়াত গলা ছেড়ে পড়তে শুরু করলো। ডিয়ার আলিশা, তোমার নামের মতো তুমিও সত্যি অনেক মিষ্টি দেখতে। আমি এর আগে কখনো কাউকে এতটা ইন্টারেস্ট নিয়ে দেখিনি, কিন্তু প্রথম যেদিন ভীতু ভীতু চেহারায় নিয়ে তুমি আমার পাশে এসে বসেছিলে, বিশ্বাস করো প্রথম দেখাই বুকের ভিতর তীরের মতো আঘাত লেগেছিল। চিরকুটের এটুকু লেখা পড়ে শাহরিয়াত হেসে উঠল, ঠাট্টা করে বলে উঠল, শালা তো ফ্লার্ট করার পিএইচডি করেছে, তুইও পারবি না জীবনে। ভাগ্যিস সেই চিরকুট আমার সহসর শালিকার হাতে পৌঁছায়নি, না হলে তোমার কেচ্ছা শেষ হয়ে যেত। বাকিটা পড়ি শোন। আদ্র এবার কটমট করে চাইলো একবার শাহরিয়াতের হাতে ধরে রাখা পুতুল আর কাগজটার দিকে। ছো মেরে কাগজটা নিয়ে মুহূর্তে ছিঁড়ে টুকরো করে নিল, সাথে পুতুলটা টেনে নিয়ে পাশে হেঁটে যাওয়া এক গার্ডিয়ানের সাথে আসা বাচ্চা মেয়েকে এগিয়ে দিল। মেয়েটা খুশি হয়ে আদ্রকে ধন্যবাদ জানিয়ে চলে গেল। শাহরিয়াত আদ্রের জেলাসি লেভেল দেখে হেসে কোটি কোটি হলো। আদ্র, তোর কথা জিজ্ঞাসা করতেই ভূমিপুরি কেমন করে কেঁদে দিল। আমার ছোট শালিকার জন্য কেমন খারাপ লাগছে। বাচ্চা মেয়ে কত আশা করেছিল, তুই চাইলেই ছোট করে একটা উইশ করে দিতে পারতি। ভূমি কেঁদেছে কথাটা শুনে আদ্রের আদল পরিবর্তন হয়ে এলো। অসহায় নজরে দিক বিদিক তাকালো, পুনরায় মাথায় হেলমেট লাগাতে লাগাতে তাড়া দিয়ে বলল, বাইকে ওঠ ফাস্ট। শাহরিয়াত হতভম্ব হয়ে মুখ হাঁ করে শব্দ তুলল, বাইকে উঠতে বলেছি তোকে, জলদি ওঠ, লেট হচ্ছে। কোথায় যাব বলবি তো নাকি? আমি গাড়ি নিয়ে এসেছি। আদ্র চোখ গরম করে তাকাতে শাহরিয়াত কথা থামিয়ে উঠে বসলো বাইকের পেছনে, মুখ ভার করে বিড়বিড় করে উঠল, ম্যান হয়ে হয়ে অলওয়েজ মি। তোর বোনের জন্য আজ সব সহ্য করছি। আমি তোর ধমককে ভয় পাই নাকি? জিম করিস বলে ভাবিস না তোর চেয়ে আমার শরীরে কম শক্তি আছে। লুকিং গ্লাসে চোখ ফেলে তাকিয়ে আদ্র শীতল কণ্ঠে প্রশ্ন করলো, তাই? ঘড়ির কাঁটা দুপুর 2টো পেরিয়েছে খানিক। দুই চা মেয়েদের আসার পথ চেয়ে বসে আছে সোফায়। মেয়েদের বিষণ্ণ ক্লান্ত ভঙ্গিতে বাড়িতে ঢুকতে দেখে মিসেস সাবরিনা দৌড়ে এগিয়ে এলেন। মেয়েদের এটা সেটা নানান প্রশ্নে ভরিয়ে দিচ্ছেন। আদ্রি উত্তর দিচ্ছে, কিন্তু ভূমি হুহা ব্যতীত কোনো ধরনের উত্তর দেয়নি। প্রতিদিন বাইরে থেকে এসে হাত পা ছুঁড়ে ধপ করে বসে পড়ে সোফায়, বলতে বলতে ওঠানো যায় না ফ্রেশ হতে যাওয়ার জন্য। কিন্তু আজ তার সম্পূর্ণ ব্যতিক্রম ঘটে যাওয়ায় হতভম্ব সকলে। সবাইকে উপেক্ষা করে এসেই ধপধপ পা ফেলে ভূমি উঠে যায় সিঁড়িতে। নিজের ঘরে ঢুকেই ঠাস করে লাগিয়ে দেয় দরজা। মিসেস সাবরিনা মেয়ের এহেন কাজে বোকা বনে তাকিয়ে আছে। কিছু বুঝে উঠতে না পেরে আদ্রির দিকে তাকিয়ে প্রশ্ন করে, এই মেয়ের কি হলো আজ? এমন করলো কেন রে আদ্রি? আদ্রি মুস্কি হেসে জবাব দিল, আসলে আজ জন্মদিনে কেউ ওরে উইশ করেনি, এজন্য মন খারাপ করে কার সাথে কথা বলছে না। ও ভেবেছে সত্যিকারও মনে নেই আজকের কথা। মেয়ের কথায় সাবিনা হুতাশ করলেন। ভূমির রাগের সমর্থন জানিয়ে বললেন, মেয়েটাকে কেন শুধু শুধু কষ্ট দেওয়ার জন্য তোরা সবাই এমন করছিস? কে জানে সারপ্রাইজ দিবি
তা বলে দিলেই তো হয়, মেয়েটার কষ্ট পেত না। ও আম্মু, তুমি কিচ্ছু বোঝো না। বলে দিলে সেটা সারপ্রাইজ থাকলো কিভাবে? এখন একটু রাগ হচ্ছে, কিন্তু যখন সব দেখবে তখন খুশিতে সব ভুলে যাবে, দেখো। সাবিনা অতিষ্ঠ ভঙ্গিতে মাথা দুলিয়ে বললেন, তোদের ওসব ঢং আমার বোঝার দরকার নেই। কাউকে কষ্ট দিয়ে ওই কাজ করার কোনো মানেই হয় না। যা, ফ্রেশ হয়ে ভূমিকে নিয়ে খেতে আয় জলদি। আড্ডি মায়ের কথায় মাথা দুলিয়ে চলে যায় ফ্রেশ হতে। কিছুক্ষণের মাঝে দু বোন খেতে আসে। আড্ডি নিজের মতো খাচ্ছে, এদিকে ভূমি প্লেটে রাখা খাবার হাতের আঙুলে নাড়াচাড়া করছে। খেতে বিন্দুমাত্র ইচ্ছে তার জাগছে না। আশেপাশের সব ঘোলাটে মনে হচ্ছে। জীবনের সবচেয়ে বড় কষ্ট একটা দিন তার জীবনের। সারা বছর কত বড় করে পালন করেছে তার জন্মদিন। একদিন আগে থেকে ফুফি, নানা, নানি সবাই এসেছে তাকে দেখতে, কিন্তু এবার কি এমন হলো? কারো কাছে পাত্তা পাচ্ছে না। সত্যি কি সবাই ভুলে গিয়েছে, নাকি ইচ্ছে করে সবাই নাটক করছে? ভূমি আর ভাবতে পারলো না। অর্ধ প্লেট খাবার ফেলেই হাত ধুতে উঠে গেলে সাবরিনা মেয়েকে বাধা দেয়। কি হলো ভূমি, খাবার পেলে এভাবে উঠে যাচ্ছ কেন? ভূমি তাকালো না মায়ের দিকে, মুখ গমট করে উত্তর দিল, ইচ্ছে করছে না, খাবো না। ইচ্ছে করছে না এটা কেমন কথা? সারাদিন না খেয়ে পেট খালি, এখন বুঝি ইচ্ছে করছে না? খেয়ে নে খাবার। মায়ের তেতে ওঠা কণ্ঠ ভূমিকে কাবু করলো না। নিজের মনে জাগা অভিমানের কাছে এটা কিছুই না। নিজের জেদ আগে রেখে এটো হাতে ধপ ধপ পা ফেলে স্থান ত্যাগ করলো। সাবরিনা রেগে গেলেন, ধমকের স্বরে বলে উঠলেন, বেশি জেদ দেখাচ্ছ দিন দিন। কিছু বলি না বলে কি মাথায় উঠেছ? থাপড়ে তোমার সব রাগ বের করবো। বেয়াদব মেয়ে, বড়দের সামনে এমন তেজ দেখানো। মায়ের চিল্লাচিল্লির মাঝে হাতে 3টা শপিং ব্যাগ নিয়ে সদর দরজায় প্রবেশ করলো সাদাব। ভাবুক হয়ে এগিয়ে আসতে আসতে জিজ্ঞেস করলো, কি হলো মা, কার সাথে এমন চিল্লাচিল্লি করছো? সাবরিনা তেতে জবাব দিলেন, কার সাথে আর? তোর গুণধর বোনের সাথে। তোমার সাথে তেজ দেখাচ্ছে। দিন দিন বড় হওয়ার সাথে অসভ্য হয়ে পড়ছে। সাদাব মায়ের কথা কিছুটা রাগ দেখিয়ে বলে, তুমি আজকের থেকে বোনকে এভাবে বকছো কেন? কষ্ট পাবে মেয়েটা। সাবরিনা কিছু না বলে চলে গেলেন সামনে থেকে। সাদাব মাথা দুলালো। আড্ডিকে উঠতে দেখে কাছে ডেকে হাতে ধরিয়ে দিল সাথে নিয়ে আসা ব্যাগ 3টা। সাথে বলে দিল 1 ঘন্টার মাঝে যেন দুজনে রেডি হয়ে চলে আসে, ঘুরতে নিয়ে যাবে। আড্ডি সাদাবের কথাই ঠিক আছে বলে এগিয়ে যায় ভূমির ঘরের দিকে। দরজায় ঠকঠক করে দুবার নক করে আড্ডি ভিতরে ঢুকে আসে। বোনকে শটান বিছানায় লম্বা হয়ে শুয়ে থাকতে দেখে কাছে এগিয়ে যায়। বোনের পাশে বিছানায় বসতে বসতে বলে, ভূমি দেখ, সাদাব ভাইয়া কি এনেছে। বলেছে আমাদের ঘুরতে নিয়ে যাবে, ও রেডি হয়ে নিতে। ভূমি কটমট চোখে তাকিয়ে সব জানিয়ে দেয়, আমি যাব না। আড্রি প্যাকেটের ভেতর থেকে কিছু জিনিস বের করতে করতে বলে, ওঠ, না হয় কিন্তু পস্তাবি। ভূমি থম মেরে বসে আছে। আড্রি হাতে পায়ে ধরে এক প্রকার জোর করে রাজি করায় বোনকে। বিছানায় গুছিয়ে রাখা শাড়ির দিকে তাকিয়ে প্রশ্ন করে, শাড়ি কি জন্য এনেছে? তোর জন্য, তুই পরবি আজকে এটা। ভূমি ভুরু গুছিয়ে অবাক হয়ে প্রশ্ন করে, কেন? তুই জামা পরবি, আমি শাড়ি পরবো কেন? প্রকৃতিকে সজীবতার উচ্ছ্বাস বর্ষার শেষে শুভ্ররাঙা কাদম্বিনীর টুকরো জোড়া, সঙ্গে অনন্য সুন্দর নীল আকাশে সোম হিমায় শরৎ ঋতুর আগমন। ভাদ্রের এই কমলতা স্নিগ্ধতা প্রকৃতিতে দিয়েছে নতুন এক রূপ। আর্দ্র আর্দ্র আবহাওয়ায় বাহারি রঙে মনোমুগ্ধকর সাজে সেজে উঠেছে প্রকৃতি। নদীর তীর, বনের প্রান্ত কিংবা পথের ধারে ছাকে ছাকে ফুটে উঠেছে শুভ্ররাঙা কাশফুলের দল। শেষ বিকেলের মৃদুমন্দ শীতল বাতাসের তালে দোল খেয়ে চলেছে ক্ষণে ক্ষণে। আকাশের নরম নীল স্বচ্ছ কাচের ন্যায় ভেসে বেড়ানো মেঘের প্রান্ত ছুঁয়ে ছুটে চলেছে পাক পাখালির ঝাঁক। গধূলির আলোয় চারপাশে হাতছানি দিয়ে মন মাতানো এক পরিবেশের উপস্থিতির জানান দিচ্ছে। বিশাল এক নদী ধারে বিস্তীর্ণ মাঠ, তার কিনারা ঘেঁষে এগিয়ে চলেছে শত শত কাশফুলের সমাহার। দোল খেয়ে উঠছে বাতাসের তীব্রতায়। লাল আকাশের গা ছুঁয়ে উড়ে চলেছে পাখিদের ঝাঁক। শেষ বিকেলে নিড়ে ফেরার ব্যস্ততা। আশেপাশে চৌচির খুব একটা মানুষের আনাগোনা নেই। এসেছে যাবৎ বেশ উৎফুল্ল নয়নে সবকিছু পর্যবেক্ষণ করে চলেছে ভূমি। এমন অপরূপ জায়গায় অনাকাঙ্ক্ষিত এক সাজে অনাকাঙ্ক্ষিত আগমন। পরনে নীল শাড়ি, সাদা ব্লাউজ, কোমরের উঁচু অবধি সিল্কি চুলগুলো সযত্নে ফেলে রাখা মসৃণ পিঠশ্রী জুড়ে। অধজোড়া সেজেছে খয়েরি রঙা লিপস্টিকের মাধুর্যে। দুহাত জুড়ে দখল করেছে নীল সাদার সংমিশ্রণে তৈরি হাত ভর্তি কাচের চুড়ি।
উজ্জ্বল বর্ণের দেহে স্বল্প প্রসাধনীতে সেজে ওঠা সদ্য অষ্টদশে পা দেওয়া রমণীকে দেখতে ফুলের চেয়ে কম কিছু লাগছে না। আচ্ছা, কি নাম দেওয়া যায় রমণীকে? কাশফুলের রানী, অপরূপা? ভূমি নজর ঘুরিয়ে দেখে নিল সব। 18 বছরের জীবনে এটাই প্রথমবারের মতে কাশফুলের রাজ্যে তার আগমন। যতদূর চোখ যায় সুব্রতার ছোঁয়া যেন মন কেড়ে নেওয়ার মতন সুন্দর। ভূমি আনন্দ মিশ্রিত হাস্যোজ্জ্বল চাহনিতে ঘাড় ঘুরালো পেছনে দাঁড়িয়ে থাকা বোনের দিকে। সকাল থেকে মুখ ফুলিয়ে বসে থাকা মেয়েটার এমন হাস্যোজ্জ্বল চেহারা দেখে আদ্রিও হাসলো। ভূমি গদগদ পায়ে এগিয়ে একপাশে চাপটে জড়িয়ে ধরল বোনকে। উৎপল কণ্ঠে বলে উঠল, আদ্রি, কি সুন্দর জায়গা! আমাদের বাড়ির আশেপাশে এমন জায়গা আছে, আমি কখনো জানতামই না। আদ্রি হাসলো সমান তালে, বলে উঠল,